বলা হয়ে থাকে গণতান্ত্রিক দেশে প্রকৃত ক্ষমতার মালিক জনগণ। কিন্তু সত্যিকার অর্থে জনগণের এই ক্ষমতা শুধুমাত্র দেশের সংসদ সদস্য নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ। অধিকাংশ ক্ষেত্রেই অযোগ্য প্রার্থীরা নানা ধরনের মিথ্যা আশ্বাসের মাধ্যমে জনগণের কাছ থেকে ভোট আদায় করে। এরপর সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের সাথে তারা আর কোনো সম্পর্কই রাখে না। একজন সংসদ সদস্যের কাজ কি এবং সে আসলে কী ধরনের প্রতিশ্রুতি দিতে পারে তা না জানার কারণেই মূলত নাগরিকরা প্রতারিত হয়। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা এবং একজন সংসদ সদস্যের কাজ কি সে সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে। বাংলাদেশের সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার যোগ্যতার পাশাপাশি অযোগ্যতাও ব্যাখ্যা করা আছে। সংবিধান বলছে কোনো ব্যক্তি সংসদ সদস্য হওয়ার জন্য প্রথমত তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং দ্বিতীয়ত তার বয়স কমপক্ষে ২৫ বছর পূর্ণ হতে হবে। এই দুটি শর্ত পূরণ হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মৌলিক যোগ্যতা অর্জন করেন। অর্থাৎ বয়স ও নাগরিকত্ব এই দুটি ভিত্তির বাইরে আলাদা কোনো শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত শর্ত সংবিধান নির্ধারণ করে না। সংবিধান সংসদ সদস্য হওয়ার অযোগ্যতাও পরিষ্কার করে দিয়েছে। কোনো আদালত যদি কাউকে মানসিকভাবে অক্ষম বা অপ্রকৃতস্থ ঘোষণা করে তাহলে তিনি সংসদ সদস্য হতে পারবেন না। এছাড়া কোনো ব্যক্তির যদি দ্বৈত নাগরিকত্ব থাকে কিংবা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়ে থাকে সেক্ষেত্রেও তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারাবেন। তবে সাম্প্রতিক নির্বাচনে তথ্য গোপন করেও বেশ কয়েকজন দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন ব্যক্তি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সহজ করে বললে সংবিধান সংসদ সদস্য হওয়ার দরজা খুব বেশি সংকীর্ণ করেনি, আর সে কারণেই অশিক্ষিত, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ব্যক্তিরা অনায়াসে সংসদ সদস্য হতে পারছে। অথচ পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা না থাকলে কোনো ব্যক্তি রাষ্ট্র পরিচালনার মূলনীতিই বুঝবে না। বাংলাদেশের সংবিধান সংসদ সদস্যের যোগ্যতা অযোগ্যতার সামান্য কিছু বৈশিষ্ট্য উল্লেখ করলেও একজন সংসদ সদস্য বা এমপির কাজ কি তা কোথাও সরাসরি উল্লেখ করা হয়নি। তবে একজন এমপি ব্যক্তি হিসেবে কি করবেন তা আলাদা করে না বললেও জাতীয় সংসদের কাজ কি হবে তা বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়েছে। যেহেতু সংসদ সদস্যরা মিলেই সংসদ গঠিত হয়, তাই সংসদের ক্ষমতা ও দায়িত্ব থেকেই সংসদ সদস্যের কাজ পরোক্ষভাবে নির্ধারিত হয়ে যায়। সংবিধানের পঞ্চম ভাগ জুড়ে সংসদের কাজ বর্ণনা করা হয়েছে। সেখান থেকে সংবিধানের সংসদ সদস্যের কাজ ৩ ভাবে প্রকাশ পেয়েছে। সেগুলো হলো আইন প্রণয়ন করা, বাজেট ও রাষ্ট্রীয় অর্থ নিয়ন্ত্রণ করা এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করা। সংবিধান বলছে সংসদ ছাড়া কোনো আইন হতে পারবে না। সংসদ মানেই সংসদ সদস্যের সম্মিলিত সিদ্ধান্ত। ফলে আইন প্রণয়ন করা সংসদ সদস্যের সাংবিধানিক দায়িত্ব। প্রতিরক্ষা, প্রশাসন, নির্বাচন কমিশন এবং সরকারি অন্যান্য কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামো কিভাবে চলবে সে বিষয়ে আইন ও নীতিমালা প্রণয়নও সংসদের এখতিয়ারভুক্ত। সংসদের অনুমোদন ছাড়া সরকার কোনো ধরনের কর আরোপ, বাজেট ব্যয় বা রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করতে পারবে না। সংসদ সদস্যরাই এই অনুমোদন দিয়ে থাকেন। এছাড়া সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও সরকার সংসদের আস্থার উপর নির্ভরশীল। সংসদ সদস্যদের সমর্থন হারালে সরকারকে পদত্যাগ করতে হয়। সংসদ সদস্যদের কাজ নিয়ে বেশ কিছু ভুল বোঝাবুঝির জায়গা আছে। নির্বাচনের প্রার্থীরাও আসলে এইসব বিষয় ভালোভাবে জানে না বলেই তারা জনগণকেও বিভ্রান্তিতে ফেলে। সংবিধানের কোথাও লেখা নেই এমপি রাস্তা বানাবেন, ব্রিজ করবেন কিংবা চাকরি দেবেন। এগুলো এমপির সাংবিধানিক দায়িত্ব নয়। উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার প্রশাসনিক দায়িত্ব হল সরকারের সংশ্লিষ্ট বিভাগ কিংবা স্থানীয় সরকারের। সংবিধান এমপিকে বানিয়েছে আইন প্রণেতা ও সরকারের তত্ত্বাবধায়ক, কিন্তু রাজনীতি এমপিকে বানিয়েছে এলাকার অভিভাবক। আর এখান থেকেই প্রতিশ্রুতির রাজনীতি শুরু হয়। অন্যদিকে ভোটাররাও ভোট দেওয়ার আগে চিন্তা করে না যে আমার এলাকার প্রার্থী সংসদে গিয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে কিনা। কোনো আইন প্রণয়নের সময় তিনি দেশের স্বার্থ দেখবেন নাকি দলীয় বা ব্যক্তি স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়বেন। উল্টো মানুষ ভোট দেয় এই আশায় যে এমপির দ্বারা তার এলাকায় রাস্তা হবে, ব্রিজ হবে, হাসপাতাল আসবে কিংবা চাকরির সুযোগ বাড়বে। এমন অবস্থায় এমপি প্রার্থীরাও উন্নয়নের প্রতিশ্রুতি না দিলে তারা বাস্তব রাজনীতিতে টিকে থাকতে পারবে না। তাই এমপিরা যখন উন্নয়নের প্রতিশ্রুতি দেয় তখন পৌরসভা কিংবা উপজেলার মতো স্থানীয় সরকার দুর্বল হয়ে পড়ে। সে কারণে জনগণও প্রশাসনের বদলে বারবার এমপির কাছে যায় এবং এক পর্যায়ে এমপি তার এলাকার একচ্ছত্র কর্তৃত্বের অধিকারী হয়ে ওঠে। বাংলাদেশে নির্বাচনের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় অতীতের খুব কম নির্বাচনই গ্রহণযোগ্য হয়েছিল।
এবং যে দলই নির্বাচনে পরাজিত হয় তারাই নির্বাচনে কারচুপির অভিযোগ আনে। বাংলাদেশের বিগত নির্বাচনগুলো কেমন ছিল সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন তারা কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।